হ্যালো! আজকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ ডিটেকটিভ কেস সলভ করব। ভাবুন তো, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি একজন গোয়েন্দা, আর আপনার হাতে থাকা ডেটা সেগুলোই হলো আপনার সূত্র। এই সূত্রগুলোকে একসাথে জুড়ে আমরা একটা বড় রহস্যের সমাধান করব, যার নাম হলো হাইপোথেসিস টেস্টিং। তো চলুন এই গোয়েন্দা গল্পটা শুরু করা যাক। আচ্ছা, একটা পরিস্থিতি কল্পনা করা যাক। ধরুন, আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেন তারা একটা নতুন সাপ্লায়ারের কাছ থেকে স্টিল কেনার কথা ভাবছে। এই স্টিলটা বেশ সস্তা, আর এটা ব্যবহার করলে কোম্পানির কোটি কোটি টাকা বেঁচে যাবে। কিন্তু একটাই চিন্তা, এই নতুন স্টিলটা কি আগেটার মতোই মজবুত? পুরো কোম্পানির ভবিষ্যৎ কিন্তু আপনার এই একটা সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। আর এটাই হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তাই না? নতুনটা কি সত্যিই নির্ভরযোগ্য? সমস্যাটা হলো, আমাদের হাতে তো আর হাজার হাজার স্যাম্পল নেই, আছে মাত্র কয়েকটা টেস্টের রেজাল্ট। এখন এই সামান্য তথ্যের ওপর ভরসা করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? এখানেই তো আসল চ্যালেঞ্জ। ঠিক এই রকম অনিশ্চয়তার মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের একটা পদ্ধতির দরকার হয়, একটা ফ্রেমওয়ার্ক। আর সেই ফ্রেমওয়ার্কটাই হলো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং। এটা আমাদের শুধু অনুমানের ওপর ভরসা না করে ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো এই পদ্ধতিটা কাজে লাগানোর আগে আমাদের মূল সমস্যাটা আরেকবার ভেবে নেওয়া দরকার। নতুন মেটেরিয়াল পরীক্ষার সময় একজন ইঞ্জিনিয়ারের কাছে যখন খুব কম ডেটা থাকে, তখন তার প্রধান চ্যালেঞ্জটা কি? ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার জন্য চলুন একটা মজার তুলনা করা যাক। ভাবুন, এই হাইপোথেসিস টেস্টিং হলো একটা আদালত, যেখানে ডেটা হলো প্রমাণ, আর আমরা মানে ইঞ্জিনিয়াররা হলাম বিচারক। বিশ্বাস করুন, এই তুলনাটা পুরো বিষয়টাকে একদম জলের মতো সোজা করে দেবে। এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, আদালতে কি হয়? যতক্ষণ না কেউ দোষী প্রমাণিত হচ্ছে তাকে নির্দোষ বলে ধরে নেওয়া হয়, তাই তো? আমাদের পরীক্ষাতেও ঠিক তাই। আমরা শুরুতেই ধরে নিই যে নতুন আর পুরনো স্টিলের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই হলো আমাদের নাল হাইপোথেসিস বা H0। আর এর বিরুদ্ধে যে অভিযোগটা, অর্থাৎ না পার্থক্য আছে, সেটাই হলো আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিস বা H1। তার মানে নাল হাইপোথিসিস হল আমাদের ডিফল্ট পজিশন, বা বলা যেতে পারে ফ্যাক্টরি সেটিং। আমাদের কাজ হল প্রমাণ খুঁজে বের করা এই ডিফল্ট বিশ্বাসটাকে ভুল প্রমাণ করার জন্য। যদি সত্যি খুব শক্তিশালী প্রমাণ পাই, একমাত্র তখনই আমরা এই বিশ্বাসটা থেকে সরে আসব। যখন আমাদের ডেটা বা প্রমাণ এতটাই শক্তিশালী হয় যে আর কোনো সন্দেহ থাকে না, তখন আমরা নাল হাইপোথেসিসকে বাতিল বা রিজেক্ট করি। এটা অনেকটা আদালতে কাউকে দোষী সাব্যস্ত করার মতো। কিন্তু যদি প্রমাণ যথেষ্ট জোরালো না হয়, তখন আমরা বলি আমরা নাল হাইপোথেসিসকে বাতিল করতে ব্যর্থ হলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, এর মানে কিন্তু এটা নয় যে ওটা সত্যি। এর মানে শুধু এই যে দোষী প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে নেই। আচ্ছা, কোন হাইপোথেসিসটা ধরে নেয় যে কোনো পরিবর্তন হয়নি, ঠিক যেমন আদালত ধরে নেয় যে অভিযুক্ত নির্দোষ? দেখুন, আদালতে যেমন কখনো কখনো ভুল বিচার হয়ে যায়, আমাদের এই ডেটার আদালতেও কিন্তু ভুল হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। আমাদের সিদ্ধান্তে মূলত দু ধরনের ভুল হতে পারে, আর একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে এই ঝুঁকিগুলো সম্পর্কে সব সময় সচেতন থাকতে হয়। চলুন এই টেবিলটা একটু ভালো করে বুঝি। টাইপ 1 এরর, এটা হলো একজন নির্দোষকে শাস্তি দেওয়ার মতো। মানে নতুন স্টিলটা আসলে ভালোই ছিল, কিন্তু আমাদের ডেটা এমনভাবে এলো যে আমরা ওকে খারাপ ভেবে বাতিল করে দিলাম। আর টাইপ 2 এরর হলো এর উল্টোটা, একজন দোষীকে ছেড়ে দেওয়া। মানে নতুন স্টিলটা আসলে খারাপ ছিল, কিন্তু আমাদের পরীক্ষায় সেটা ধরাই পড়ল না। বুঝতেই পারছেন, দুটো ভুলই কিন্তু কোম্পানির জন্য সাংঘাতিক ক্ষতিকর হতে পারে। এই দুটো ভুলের মধ্যে যাতে কোনো দিনও গণ্ডগোল না হয়, তার জন্য এই সহজ কৌশলটা মনে রাখতে পারেন। টাইপ 1 মানে একদম নির্দোষের শাস্তি, আর টাইপ 2 মানে দুর্ভাগ্যবশত সত্যিটা ধরতে না পারা। আচ্ছা, এবার বলুন তো, যদি আমরা একটা ভালো নতুন মেটেরিয়ালকে ভুল ডেটার কারণে বাতিল করে দিই, তাহলে সেটা কোন ধরনের ভুল হবে? বেশ, তত্ত্ব তো অনেক আলোচনা হলো। এবার চলুন আমাদের সেই স্টিল সাপ্লায়ারের সমস্যাটায় ফেরা যাক এবং হাতে কলমে বিচার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা একবার দেখে নেওয়া যাক। যে কোনো হাইপোথেসিস পরীক্ষা করার জন্য এই 4টে সহজ ধাপ আছে। প্রথমে আমরা আমাদের দুটো দাবি H0 আর H1 ঠিক করি।
তারপর দ্বিতীয় ধাপে আমরা ঠিক করি যে আমরা কতটা ঝুঁকি নিতে রাজি আছি, মানে ভুল করে একজন নির্দোষকে শাস্তি দেওয়ার ঝুঁকি, একেই বলে সিগনিফিকেন্স লেভেল। সাধারণত এটা 5% ধরা হয়। এরপর স্যাম্পল ডেটা থেকে কিছু গণনা করা হয় এবং সব শেষে সেই গণনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়। এটা হলো আমাদের বেঞ্চমার্ক। আমরা আগে থেকেই জানি যে আমাদের পুরনো নির্ভরযোগ্য স্টিলের গড় শক্তি হল 150 PSI। আমাদের সব তুলনা হবে এই সংখ্যাটার সাথে। বেশ, এবার দেখুন আমাদের প্রমাণ। নতুন স্টিলের 15টা নমুনা পরীক্ষা করে আমরা গড় শক্তি পেয়েছি 152.18 PSI। এখন দেখে তো মনে হচ্ছে এটা 150-এর থেকে বেশি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই যে সামান্য পার্থক্য, এটা কি সত্যিই গুরুত্বপূর্ণ, নাকি এটা শুধু দৈবক্রমে মানে বাইচান্স হয়ে গেছে? এটাই আমাদের বের করতে হবে। আমরা যখন এই ডেটা ব্যবহার করে কিছু স্ট্যাটিস্টিক্যাল গণনা করি, তখন উত্তরটা পরিষ্কার হয়ে যায়। দেখা গেল এই যে 152.18 আর 150-এর মধ্যে পার্থক্য, এটা দৈবক্রমে হবার সম্ভাবনাটা বেশ ভালোই। তার মানে আমাদের হাতে যে প্রমাণ আছে সেটা যথেষ্ট শক্তিশালী নয়। তাই আমরা আমাদের প্রাথমিক বিশ্বাস অর্থাৎ নাল হাইপোথেসিসকে বাতিল করতে পারলাম না। এর মানে আপাতত পুরনো সাপ্লায়ারের ওপরই ভরসা রাখতে হবে। আচ্ছা বলুন তো, যে কোনো হাইপোথেসিস টেস্ট করার প্রথম ধাপ কি? তাহলে পুরো তদন্ত প্রক্রিয়াটা একবার চট করে ঝালিয়ে নেওয়া যাক, কেমন? এই টুলকিটটা কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং রহস্য সমাধানে দারুণ কাজে দেবে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, এই পদ্ধতি আমাদের অনিশ্চয়তার মধ্যে পথ দেখায়। দ্বিতীয়ত, শুরুতেই ধরে নিতে হবে যে কোনো পরিবর্তন হয়নি। তৃতীয়ত, আমাদের লক্ষ্য হল এই ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য জোগাড় করা। আর অবশ্যই ধরনের ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর সব শেষে মনে রাখতে হবে, আমাদের রায়টা কিন্তু পুরোপুরি সংখ্যার ওপর নির্ভরশীল, এটা কোনো পরম সত্য নয়। ইঞ্জিনিয়ারিং জগতে একটা খুব বিখ্যাত কথা আছে, ইন গড উই ট্রাস্ট, অল আদার্স মাস্ট ব্রিং ডেটা। মানে আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি, কিন্তু বাকি সবাইকে ডেটা নিয়ে আসতে হবে। আমাদের অনুভূতি বা অনুমানের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হয় নক্কর তথ্যের ওপর। আর হাইপোথিসিস টেস্টিং আমাদের ঠিক সেই পথটাই দেখায়। চলুন এবার একটু আলোচনার শেষ পর্যায়ে আসা যাক। এই যে এত কিছু আলোচনা হলো, এটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়, এর গুরুত্ব আরও অনেক বেশি। আজকে আমরা যে যুক্তিটা শিখলাম সেটাই কিন্তু আজকের আধুনিক প্রযুক্তিকে চালাচ্ছে। ম্যানুফ্যাকচারিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল পর্যন্ত সব কিছুর পেছনে কিন্তু এই একই চিন্তাভাবনা কাজ করছে। এটা শুধু একটা অঙ্ক কষার টুল নয়, এটা হলো ডেটা ব্যবহার করে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার একটা দারুণ ক্ষমতা। এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। ভাবুন, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা কিভাবে শুধু সমস্যার সমাধানকারী নন, বরং ভবিষ্যতের পথ প্রদর্শক হয়ে উঠতে পারেন। ধন্যবাদ।